দর্শক, ভারত কি পরমাণু অস্ত্রের জন্য প্রস্তুতি নিচ্ছে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির মতে তারা এক প্রতিবেদনে বলেছে, ভারত নীরবে অন্তত 12টি পরমাণু ওয়ারহেড সাবমেরিনে মোতায়েন করছে। প্রশ্ন উঠছে, এই যে ভারত পরমাণু অস্ত্র মোতায়েন করছে খুব নীরবে, তার টার্গেটকে, আসল লক্ষ্যকে চীন নাকি পাকিস্তান, নাকি চীন পাকিস্তান দুই দেশই, নাকি সাথে আমাদের বাংলাদেশ অথবা আরও কেউ? লক্ষ্যটা কে এবং কেন ভারত এইভাবে হঠাৎ করে চিন্তা করছে? শুধু এখানেই শেষ নয়, ভারতের হাতে বর্তমানে 190টি পরমাণু ওয়ারহেড আছে, সেই সংখ্যা অন্তত 500-তে নিতে চাই। এর কারণ কি? অথচ ভারত কিন্তু দীর্ঘদিন ধরে আগে পরমাণু হামলা নয় এই নীতি অনুসরণ করে আসছিল। হঠাৎ করে তার এই নীতিতে পরিবর্তন কেন হলো? সুপ্রিয় দর্শক, টক উইথ সিরাজের ইনসাইটে আজকে এই বিষয়টি নিয়ে মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিও ভালো লাগবে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আগে একটু কৈফিয়ত দিয়ে নিই, তারপরে মূল আলোচনা শুরু করি। কৈফিয়তটা হচ্ছে এই, আমি গতকাল প্রথম যে ভিডিও করেছিলাম টক উইথ সিরাজ ইনসাইটে, তাতে বলেছিলাম যে আমরা বাংলাদেশ, চীন, মিয়ানমার এই করিডোর বা আদার যে বিষয়গুলো রয়েছে এইগুলো নিয়ে আমি অন্তত 3টা বা 4টা 5টা সিরিজ করব। কিন্তু আজকে হঠাৎ করে ভারতের পরমাণু অস্ত্র মোতায়েন সম্পর্কে এই ভিডিওটা করছি এই কারণে, যেটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আজকে এই ভিডিওটা করি। এরপরে আগামীকাল থেকে ইনশাল্লাহ আবার বাংলাদেশ, চীন, মিয়ানমার করিডোর, রোহিঙ্গা প্রসঙ্গ, বাংলাদেশ, চীন, মিয়ানমারের অর্থনীতি, সুযোগ সুবিধা, ভূ রাজনৈতিক কৌশল ইত্যাদি ইত্যাদি নিয়ে কয়েকটা সিরিজে আলোচনা করব। দর্শক, চলুন আমরা ভারত কেন পরমাণু অস্ত্র মোতায়েন করছে, তারা নীতিতে কি পরিবর্তন আনলো, কেন আনলো, লক্ষ্য কি, এই বিষয়গুলো নিয়েই মূলত এখন আলোচনা করি। সর্বপ্রথম কথা হচ্ছে যে ভারতের সাবেক এয়ার মার্শাল অনিল চোপড়া, তিনি একটি প্রবন্ধ লিখেছেন এবং সেই প্রবন্ধে সিপ্রি অর্থাৎ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন, যেটা এই সিপ্রির প্রতিবেদনে বলা হচ্ছে যে ভারত নীরবে তার সাবমেরিনে অন্তত 12টি পরমাণু ওয়ারহেড মোতায়েন করেছে। এই বিষয়টা নিয়ে মূল প্রতিবেদন রচনা করেছেন ভারতের সাবেক এয়ার মার্শাল অনিল চোপড়া। অনিল চোপড়ার যে রিপোর্ট আরটিতে প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে যে মূলত চীন তার পরমাণু কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নিচ্ছে এবং এখন চীন হচ্ছে বিশ্বের 3য় পরমাণু অস্ত্রধারী দেশ। রাশিয়া, আমেরিকা, তারপরেই চীন, তারপরে ব্রিটেন, ফ্রান্স, এরপরে ভারত। ভারতের হাতে 190টি পরমাণু ওয়ারহেড আছে, আর পাকিস্তানের কাছে আছে 170টা। এখানে ভারত কিন্তু যে নীতি অনুসরণ করে সেটা হচ্ছে নো ফার্স্ট ইউজ, অর্থাৎ আগে নো ফার্স্ট ইউজ, NFU, আগে ব্যবহার নয়। অর্থাৎ ভারতের পরমাণু বিষয়ক নীতি হচ্ছে, যদি কোনো দেশ ভারতের উপরে পরমাণু বোমা হামলা চালায়, পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে শুধুমাত্র শত্রু দেশ যারা ভারতের উপরে এই পরমাণু বোমা হামলা চালালো বা পরমাণু অস্ত্র ব্যবহার করলো, তাদের সক্ষমতা কমিয়ে দিতে বা সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার জন্য ভারত পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তার মানে ভারত আগে কোনোভাবেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, এটা তার লিখিত অঙ্গীকার বা কাগজে কলমের অনুসৃত নীতি, এই নীতি অনুসরণ করে। এখন যখন সমুদ্র ভিত্তিক যে সাবমেরিনে যে সমস্ত পরমাণু বোমা ওয়ারহেড বসানো হয়েছে বা হচ্ছে, সেগুলো কেন করছে? ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে চীন দ্রুত গতিতে তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে, এপাশে পাকিস্তানও একই পথে। সেক্ষেত্রে ভারতের সামনে এই মুহূর্তে এমন প্রস্তুতি থাকা দরকার যাতে কেউ যদি হামলা করে, প্রথম হামলায় ক্ষতিগ্রস্ত হলেও যাতে সে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালাতে পারে। তার মানে হচ্ছে ভারত এখানে মূল যে টার্গেট নিচ্ছে বা যে টার্গেট নিয়েছে সেটা হচ্ছে যে সে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে পরমাণু হামলা যাতে চালাতে পারে, তার সেই প্রস্তুতি এখন তৈরি করে রাখছে, সেই প্রস্তুতি নিয়ে রাখছে। একই সাথে পাকিস্তানও কিন্তু পরমাণু সক্ষমতা তাদের হাতে রয়েছে। পাকিস্তান কিন্তু একটা নীতি অনুসরণ করে, ভারত যে নীতি অনুসরণ করে তার বিপরীত নীতি। ভারতের নীতি হচ্ছে নো ফার্স্ট ইউজ,
অর্থাৎ প্রথমে পরমাণু বোমার ব্যবহার নয়। আর পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে তাদের প্রয়োজন হলেই তারা ব্যবহার করবে, সেটা আগেও হতে পারে পরেও হতে পারে। অর্থাৎ ভারতের এই নীতির সাথে তারা একমত না। ভারত এই যে পরমাণু বোমা ব্যবহার করবে বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে বা পরমাণু অস্ত্র ব্যবহার করবে, এটা কিসের মাধ্যমে ব্যবহার করতে পারে? ভারত আসলে ত্রিমুখী ব্যবস্থা গড়ে তুলেছে এরই মধ্যে। বিমান থেকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, সাবমেরিন থেকে ব্যবহার করতে পারে, এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাইপারসোনিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ব্যবহার করতে পারে। তারা কিন্তু সেইভাবে ব্যবস্থা নিচ্ছে। শুধু তাই না, ভারত আবার এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করছে যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পৃথিবীর সাধারণ গতিপথ, যেটা ক্ষেপণাস্ত্র যেভাবে ছুড়লে যেভাবে তার টার্গেটে গিয়ে আঘাত করে বা লক্ষ্যে পৌঁছায়, সেইভাবে না, বরং পৃথিবীর অপ্রচলিত কক্ষপথ যেটা, সেটা ব্যবহার করে শত্রুপক্ষের উপর আঘাত হানা যায়, এই রকম প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। সেক্ষেত্রে ভারত যে পরমাণু বিষয়ক যে অবস্থান নিয়েছে বা যে নীতি এই মুহূর্তে অলিখিতভাবে অনুসরণ করছে, সেটি কিন্তু খুব অ্যাগ্রেসিভ নীতি, এবং সেই নীতির প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশ প্লাস দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এটি যেমন, যদিও বলা হচ্ছে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন এবং তারা চীনকে টার্গেট করে তাদের প্রস্তুতি নিয়ে রাখছে, কিন্তু এমন হলেও অস্বাভাবিক কিছু হবে না। তারা বলছে মুখে চীনের কথা, কিন্তু আসলে হামলা করে বসলো পাকিস্তানের উপর, অর্থাৎ পাকিস্তানকে বিভ্রান্ত করার একটা কৌশল নিল যে আমরা চীনকে টার্গেট করে এই প্রস্তুতি নিচ্ছি, বাট অ্যাকচুয়াল লক্ষ্য কিন্তু পাকিস্তান। সেক্ষেত্রে আমার ধারণা যে পাকিস্তানও তার মতো করেই ব্যবস্থা নেবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের 170টা, ভারতের 190টা, পাকিস্তান কি পারবে? আসলে এই পারা না পারা 170টা আর 190টা এটার উপরে নির্ভর করছে কে কতটা দক্ষতা এবং সক্ষমতার পরিচয় দিয়ে এই সমস্ত অস্ত্র ব্যবহার করতে পারবে। আমি প্রথমেই বলিনি যে আমরা অবশ্যই যে কোনো ধরনের পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত এবং মানব সভ্যতার জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে। আমি কখনোই বলছি না অবশ্যই পরমাণু অস্ত্র মানব সভ্যতার জন্য আসলে গ্রহণযোগ্য না, কিন্তু বাস্তব কথা হচ্ছে যারা অর্থাৎ যে সমস্ত দেশ পরমাণু অস্ত্র বানিয়েছে, তারা কিন্তু এইটা প্রেমের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য এই অস্ত্র বানায়নি। তারা মানব সভ্যতার বিরুদ্ধে ব্যবহার করার জন্যই এই পরমাণু অস্ত্র বানিয়েছে। সে যদি ভারতের যে নীতি সেই নীতিও অনুসরণ করে, তাহলেও তার পিছনেই রয়েছে, তার আড়ালে রয়েছে ব্যবহার করার প্রশ্ন। ভারত কি বলছে যে তারা আগে ব্যবহার করবে না, কখন ব্যবহার করবে? পরে ব্যবহার করবে। তার মানে ব্যবহার করবে, লক্ষ্য কিন্তু ব্যবহার করা। অর্থাৎ যদি কেউ তার উপর ব্যবহার করে পরমাণু অস্ত্র, তাহলে ভারতও করবে। আবার কোনো দেশ তো কোনো উস্কানি নেই, কারোর পরমাণু বোমা নেই, সেই মেরে দিয়েছে আগেই, একদম তৈরি করেই মানব সভ্যতার বিরুদ্ধে বেড়েছে আমেরিকা। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে তার সামনে কোনো নীতি নেই। আর এখন তো প্রায় মাঝে মাঝে অমুক দেশে মারবো, তমুক দেশে মারবো, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেবে, সমস্ত কথা তো বলেই আমেরিকা, আপনারা তো সবাই শুনেছেন। সেক্ষেত্রে আমি বলি সবসময় যে পরমাণু অস্ত্র যারা বানিয়েছে, তারা কেউ সুফি সাধক না, তারা কেউ প্রেমের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীতে এই পরমাণু অস্ত্র বানায়নি। তারা আগে হোক পরে হোক ব্যবহারের জন্যই বানিয়েছে। এখন চীনেরও কিন্তু নীতি ছিল যে তারা আগে ব্যবহার করবে না, এরকম একটা কথা, বা কাগজে কলমে তারা কিন্তু খুবই শান্তিপ্রিয় বা সফট একটা অবস্থান নেওয়ার পরেও বাস্তবতা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সামরিক কৌশল, সামরিক নীতি, এ সমস্ত কিছুতে পরিবর্তন এসেছে, সংস্কার হয়েছে এবং গতি এসেছে। চীনের হাতে বর্তমানে 620টির বেশি পারমাণবিক ওয়ারহেড আছে। সেক্ষেত্রে ভারতের ভেতরে এই মুহূর্তে লক্ষ্য যেটা, সেটা হচ্ছে অন্তত 2030 সালের ভিতর অন্তত 500টি পরমাণু ওয়ারহেডে উন্নীত করা নিজেদের সক্ষমতা, আর ততক্ষণে চীন আরও বেশি বানাবে। ভারত যে নীতি নিয়েছে বা পরমাণু অস্ত্র মোতায়েন করছে, এতে আলটিমেটলি চীন এবং পাকিস্তান নড়ে চড়ে পড়বে। ভারতে যেমন বিমান দিয়ে, সাবমেরিন দিয়ে এবং ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের উপরে, তার শত্রু যদি চীন বা পাকিস্তান ধরি, চীন বা পাকিস্তানের উপরে এই পরমাণু অস্ত্র ব্যবহার করার সুবিধা আছে, সুযোগ আছে, তেমনি পাকিস্তান এবং চীন দুই দেশেরই একই রকমের প্রায় সুযোগ সুবিধা আছে। যদিও পাকিস্তান এই মুহূর্তে সাবমেরিন থেকে
পরমাণু ওয়ারহেড ব্যবহার করতে পারবে না, কিন্তু সেই ব্যবস্থা তৈরি করে ফেলার চেষ্টা করছে তারা। তাদের হাতে, পাকিস্তানের হাতে সাবমেরিন আছে, কিন্তু সাবমেরিন থেকে যে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই ওয়ারহেড ব্যবহার করবে, পরমাণু ওয়ারহেড, সেই পরমাণু ওয়ারহেড বহন করার মতো ক্ষেপণাস্ত্র তৈরি করার চেষ্টা করছে। নিশ্চয়ই তারা সফল হয়ে যাবে, বিকজ তাদের পাশে চীন আছে। চীন এ ব্যাপারে একেবারে আগাগোড়া পাকিস্তানকে সাহায্য দিচ্ছে। অতএব ভারত যদি পরমাণু অস্ত্র মোতায়েন করে সাবমেরিনে বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বা বিমানের মাধ্যমে ব্যবহারের চিন্তা করে এবং সেইভাবে তারা প্রস্তুতি নেয়, তাহলে অপরপক্ষে চীন এবং পাকিস্তান একই রকমের ব্যবস্থা নিতে পারবে এবং তাদের প্রস্তুতিও কিন্তু একই রকমের থাকবে। তাতে আমরা যা কনক্লুশনে আলোচনা করতে পারি সেটা হচ্ছে, ভারতের বর্তমান যে পদক্ষেপ, এই পদক্ষেপের প্রেক্ষাপটে তার দুই পাশের দুই রাষ্ট্র, চীন এবং পাকিস্তান, এই দুই রাষ্ট্র এবং দুটোই চরম এবং চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী। এই চরম এবং চূড়ান্ত দুই প্রতিদ্বন্দ্বী দেশকে মূলত একই রকমের প্রস্তুতি নিতে উৎসাহিত করছে অথবা বাধ্য করছে। অনিল চোপড়া, এয়ার মার্শাল অনিল চোপড়া যে প্রতিবেদন লিখেছেন বা নিবন্ধ লিখেছেন, তাতে কিন্তু পরোক্ষভাবে বেশ কিছু কিছু জায়গায় ভারতের পরমাণু কর্মসূচি, পরমাণু অস্ত্র বাড়ানো, পরমাণু অস্ত্র মোতায়েন, এ সমস্ত সব কিছুর প্রতি কোথাও কোথাও পরোক্ষ, কোথাও কোথাও প্রত্যক্ষভাবে সমর্থন দেওয়া হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে, ভারতের এই যে নীতি থেকে সরে আসা, এই নীতিটা থেকে সরে আসার বিষয়টাকে আমার কাছে মনে হয় যে এর প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার একটা চেষ্টা থেকে এই মিস্টার অনিল চোপড়া তিনি এই নিবন্ধ লিখে থাকতে পারেন। আমি একটা কথা বলে এই আলোচনা শেষ করি। ভারতকে পরমাণু কর্মসূচি থেকে শুরু করে তার সাবমেরিন বা পরমাণু অস্ত্র ব্যবহার করার মতো যোগ্যতা সম্পন্ন করে তোলার ক্ষেত্রে রাশিয়া কিন্তু আগাগোড়া ভূমিকা পালন করেছে। তবে এখানে এখন নতুন ভূ রাজনৈতিক যে সমীকরণ, সেই জায়গায় গিয়ে একটা আলোচনা করতেই হবে বা একটা বিষয় আমাদের নজরে রাখতেই হবে। সেটি হচ্ছে, রাশিয়ার সাথে ভারতের যেমন সম্পর্ক আছে, তেমনি রাশিয়ার সাথে চীনের সম্পর্ক কিন্তু আছে। তবে আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে মার্কিন এবং সাম্রাজ্যবাদ বিরোধী যে অবস্থান, এই জায়গায় রাশিয়া এবং চীন একই বিন্দুতে, একই বলয়ে, এবং সেই বলয়ে অবশ্যই ইরান আছে, কিন্তু ভারত প্রকৃতপক্ষে ঠিক সেই অবস্থানে না, সেই বিন্দুতে, সেই বলয়ে না। ভারতের সাথে আমেরিকারও সম্পর্ক আছে, ভারতের সাথে রাশিয়ারও সম্পর্ক আছে। ভারত পশ্চিমাদের থেকেও অস্ত্র কেনে, রাশিয়ার থেকেও কেনে, কিন্তু চীন আর রাশিয়া বর্তমানে যে সামরিক সম্পর্ক বা কৌশলগত যে সম্পর্ক রাখে, তাতে রাশিয়ার সাথে ভারতের এই সম্পর্ক কিভাবে মূল্যায়ন করা হবে, আমার কাছে মনে হয় সেটা আরও কিছুটা সময় গেলে বলা যাবে, বোঝা যাবে। তবে এটা ঠিক যে রাশিয়ার সাথে চীনের যে সম্পর্ক, ভারতের সাথে রাশিয়ার সেই সম্পর্ক ওই মাত্রায় গভীর না বলে আমি মনে করি। এখন বাংলাদেশ প্রসঙ্গে একটু বলি। এই পরমাণু অস্ত্র এবং সেটা বাংলাদেশের জন্য আদৌ হুমকি কিনা, ভারতের একটা নীতি আছে। তাদের ঘোষিত নীতি হচ্ছে, যে সমস্ত দেশের কাছে পরমাণু অস্ত্র নেই, ভারত সেই সমস্ত দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। সেক্ষেত্রে আমরা এই জায়গায় তাদের ঘোষিত নীতি তারা যদি অনুসরণ করে, তাহলে বাংলাদেশ এই জায়গায় সেফ। কিন্তু ভারত এখানে আবার একটা কিন্তু দিয়ে রেখেছে, যদি কোনো দেশ তাদের বিরুদ্ধে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তারা সেখানে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। এখন আমরা হয়তো পরমাণু অস্ত্র তো নেই, আমরা জীবাণু অস্ত্র, রাসায়নিক অস্ত্র একটাও ব্যবহার করব না বা আমাদের নেই, কিন্তু এমন কোনো ঘটনা যদি ঘটে যে এইরকম একটা পরিবেশ প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমি বলছি না যে এমন হবে বা আমি কামনা করছি যে হবে, এমন না, কিন্তু যদি হয়, বলছি যদির কথা, যে ভারত বলল যে বাংলাদেশ আমাদের বিরুদ্ধে জীবাণু অস্ত্র অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, অথবা আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করলাম, সেটা কিন্তু তারা করতে পারবে তাদের বর্তমান যে ঘোষিত নীতি সেই অনুযায়ী। তারপরেও আমরা বলবো যে ভারত এবং বাংলাদেশ দুই নিকটতম প্রতিবেশী দেশ। সেক্ষেত্রে এই দুই দেশের ভেতরে কোনো রকমের সামরিক উত্তেজনা এবং সামরিক প্রতিযোগিতা না থেকে, বরং যদি এমন হতো যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুই প্রতিবেশী বসবাস করছে এবং সেটি যুগের পর যুগ এই শান্তি ধরে রাখা গেল, তাহলেই সবচেয়ে বেশি ভালো হবে। আমরা প্রত্যাশা করব ভারতীয় উপমহাদেশে বা এই এলাকায় অথবা দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধরনের কোনো উত্তেজনা তৈরি করবে না। পরমাণু অস্ত্র তারা যদিও গোপনে মোতায়েন করছে, কিন্তু সেটা যেন ব্যবহারের প্রশ্ন না আসে এবং ব্যবহারের প্রেক্ষাপট তৈরি না হয়, সেই রকম একটা পরিবেশ বজায় রাখবে, আমরা এই আশাই করব। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই,
আপনারা কি মনে করছেন? ভারত যে গোপনে গোপনে এই যে অন্তত 12টি পরমাণু ওয়ারহেড মোতায়েন করেছে সাবমেরিনে, এই যে মোতায়েন করা আসলে তারা চাইছে কি? তারা এর ভেতর দিয়ে পাকিস্তানকে মেসেজ দিচ্ছে, নাকি বাংলাদেশকে, নাকি চীনকে, নাকি সবাইকে? এবং তাদের এই রকমের নীতিটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? এই নীতিটা, এই যে পরমাণু অস্ত্র মোতায়েন করার যে নীতি, এই নীতিটাকে কিভাবে আপনারা দেখছেন, কতটা গ্রহণযোগ্য? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।